সিপিআইয়ের পক্ষে সওয়াল করছেন বিরোধী দলনেতা এবং বলছেন যা হয়েছে এটা ক্ষমার অযোগ্য কাজ এবং কি করেও যেটা ব্যবহার করতে পারা যাবে না জেনেও এগুলিকে ব্যবহার করার অনুমতি দেওয়া হলো। বিরোধী দলনেতা রাজনীতির কথা বলছেন, যা করার একটা অত্যন্ত বাজে ঘটনার অভিযোগ এসেছে, বাজে ঘটনা ঘটেছে, সেটা কিভাবে কি হলো স্বাস্থ্য দফতর, সংশ্লিষ্ট বিভাগ এবং কে এসএস স্কিম কোনটা বিরোধী দলনেতা যে এখানে না বললে না, তোমরা প্লিজ ফোনগুলো এমন কথা বলো না যাতে পুরোটা ইয়ে হয়ে যায়। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে। এখন বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা রাজনীতি করছেন। এবার সে ঘটনাটা কিসের জন্য ঘটলো, কেন ঘটলো, এগুলো তো খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ যারা রয়েছেন তারা তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই তদন্ত চলছে। তো বিরোধী দলনেতা এটা মনে রাখুন, এই কথাটা আরজি করার সময়ও বলেছিলেন, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই। আরজি করে 24 ঘন্টার মধ্যে ধর্ষণ এবং খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল, কলকাতা পুলিশ করেছিল। এত লাফালাফি করে সিবিআই চাই সিবিআই চাই বলে সিবিআই এসে বলল তদন্ত করে যে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল এবং সিবিআইও ওই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়ে তার ফাঁসির দাবি করেছে, যেটা মুখ্যমন্ত্রী গোড়াতেই করেছিলেন, সেটাই সিবিআই বলেছে। এখন এরা বলছে আবার সিবিআই মানি না। তো কোথায় এরা সিবিআই মানে না আর কোন ইস্যুতে গিয়ে সিবিআই চায়? এ তো বিরোধী দলনেতা এবং বিরোধী দল বিভ্রান্তিতে ভুগছে। আরজি করে তো ওরাই সিবিআই চাই বলেছিল। সিবিআই তদন্তের রিপোর্টটা যেহেতু প্রমাণ করে দিল কলকাতা পুলিশ ঠিক ছিল, এখন বলছে আমরা সিবিআই চাই না, সিবিআই কে মানি না। তো ওনাদের ইচ্ছা মতো ওনাদের রাজনৈতিক এজেন্ডার উপসংহার তৈরি করে দিতে হবে, সেই অনুযায়ী এজেন্সিগুলো কাজ করবে। এটা কি করে হতে পারে? আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করছি বিরোধী নেতাদের, আপনারা যে সিবিআই বলছেন, এই কথাটা তো আপনারা আরজি করার ক্ষেত্রেও বলেছিলেন। আরজি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। আপনারাই তো এখন বলছেন সিবিআই মানি না। তো তাহলে আবার সেই সিবিআই এর গল্প বলছেন কেন? আরজি করের ঘটনার পর এই কথায় কথায় সিবিআই চাই, এটা বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ সিবিআই এসে দেখবে রাজ্যের তদন্তটাই ঠিক, তখন আবার আপনাদের বলতে হবে সিবিআই মানি না, সিবিআই ঠিক করতে পারেনি। তো খামোকা সব সিবিআই চাই বলছেন কেন? এই ইস্যুতে আজকে জোড়া মামলা হয়েছে, জনস্বার্থ মামলা, সেখানেও আবেদনকারীরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আমি আবার বলছি, মেদিনীপুরের হাসপাতালের ঘটনা, মেডিকেল কলেজ হসপিটালের ঘটনা দুঃখজনক, খারাপ ঘটনা, কিন্তু যারা কথায় কথায় শখ হয়ে গেছে যে সিবিআই চাই, আরজি করের ঘটনাটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল 24 ঘন্টার মধ্যে, সিবিআই তদন্ত করে দেখিয়ে দিয়েছে যে সেটাই ঠিক ছিল। ফলে তারা এখন আবার বলছেন সিবিআই চাই না, সিবিআই কে মানি না। তো তাহলে এই কথায় কথায় হাইকোর্টে গিয়ে, আগের বারও হাইকোর্টে গেছিলেন সিবিআই চাই বলে, হাইকোর্ট সিবিআই দেওয়ার পর অনেক রকম কথা শুনেছিলাম, এবং তারপরে এখন বলতে হচ্ছে সিবিআই তদন্ত আমরা খুশি নই, সিবিআই চাই না। তো তাহলে এই কথায় কথায় সিবিআই চাই, সিবিআই চেয়ে মামলা করা, এটা এগুলো তো দ্বিচারিতা, এটা শুধুমাত্র জলঘোলা করা, প্রচারে থাকার রাজনীতি। অন্তর্ঘাত হয়েছে বলে মনে হয়। দেখুন, এই বিষয়টা প্রশাসনিক বিষয়, প্রশাসনিক বিষয়ে কোনো কথা বলবো না, মেদিনীপুরের যে ঘটনা। তবে যেভাবে বিরোধীরা এবং সংবাদ মাধ্যমের একাংশ যে অভিমুখে প্রচার করছেন, এখনো পর্যন্ত কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নির্দিষ্টভাবে যায়নি, তদন্ত চলছে। এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যা যা করণীয় তদন্তের স্বার্থে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন করছেন। এখন একটা আরএল স্যালাইন নিয়ে প্রবলেম, সেই স্যালাইন তারা যে ব্যাচটা
নিয়ে আপত্তি বা তার রিপোর্টের অপেক্ষা, তো সেটা কোথা থেকে এনে কারা আনলো, অন্য কোনো ওয়ার্ডে কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনিতে ক্ষতি হলো, পুরো গাইনিতে ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনির 1C ইউনিটে গিয়ে ক্ষতি হলো। তো এগুলো তো তদন্ত করে নিশ্চয়ই সংশ্লিষ্ট দেখবে, এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা আবার রাজনৈতিকভাবে সরকারকে আক্রমণ করা হচ্ছে। তো এখন যদি দুটো ব্যাচের যে বিষয়টা রিপোর্ট আসার অপেক্ষা কেন এলো, তো তাহলে তদন্তকারীরা তো খতিয়ে দেখছেন গোটা বিষয়টা, কেন এলো, কারা আনলো, আনার পর তাদের একেবারে বেছে বেছে একটা ইউনিটের, একটা বিভাগের একটা ইউনিটের মানুষের ক্ষতি হলো, তো সেটা কিভাবে হলো? তো এটা দুটো যারা অন্য কোনো গাফিলতি বা অন্য কোনো কিছু মানে একটুখানি ধামাচাপা দিতে বা অন্য কোনো কিছু থেকে নজর ঘোরাতে হঠাৎ একেবারে স্যালাইন কেলেঙ্কারির শব্দটা ছড়িয়ে দেওয়া হলো কিনা, যারা বলছেন তারা নির্দিষ্ট বিষয়টা জানেনও না। তার কারণ এখনো নির্দিষ্টভাবে কোনো প্রমাণ, এখনো পর্যন্ত তদন্তে নির্দিষ্ট কিছু উঠে আসেনি যে এইটা খারাপ ছিল। আর যদি খারাপ থেকে থাকে তাহলে বাকি কোথাও কারোর ক্ষতি হয়নি, বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য, যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। কারণ আক্রমণটা রাজনৈতিক আসছে, আমরা এই বিষয়টা প্রশাসনিক, আমরা এর মধ্যে ঢুকতে চাই না। তদন্ত প্রশাসন করছে, আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু রাজনৈতিক আক্রমণ এলে উত্তরটা কিন্তু রাজনৈতিকই যাবে। একটা চক্রান্ত ইয়েতে হয়েছে আরজি করে, কুৎসা কুৎসা কুৎসা। ওই হাসপাতালের কে কারা ওই রাত জাগা, কারা দফা এক দাবি এক, কি করে একটা যে স্যালাইন ওখানে গেল, অন্য কারোর কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র ওই একটি গাইনি ইউনিটে একটা ইউনিট 1Cর ক্ষতি হলো। কেন হলো, কি হয়েছিল ওখানে? নিশ্চয়ই প্রশাসন তদন্ত করবে পুরোটা। আমরা এর মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য আমরা করব না, কিন্তু রাজনৈতিক অভিযোগ যদি সরকারের দিকে আসে তাহলে রাজনৈতিক সংশয়গুলোও প্রকাশ করা হবে। যেমন আরজি করে দেখা গেছিল এই জুনিয়র ডাক্তাররা রটিয়েছিলেন, এই দ্রোহের পূজারীরা রটিয়েছিলেন, রক্তমাখা গ্লাভস পাওয়া যাচ্ছে, আপনাদের সব ব্রেকিং 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 ব্রেকিং। কোন ব্যাচ থেকে এলো রক্তমাখা গ্লাভস? পরে দেখা গেল রক্তমাখার কোনো প্রশ্নই নেই গোটা বিষয়টার মধ্যে, সম্পূর্ণ একটা ভুয়ো জিনিস নিয়ে নাটক করেছিলেন। তাহলে যারা এই রক্তমাখা গ্লাভস কোথার থেকে জোগাড় করে এনে নাটক করেছেন, অন্য কোনো রাসায়নিকের রং লাগানো নিয়ে নাটক করেছেন, তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করতে চাইছেন কিনা, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন কিনা, তদন্ত সেগুলোও দেখুক। আজকে বিরোধী দলনেতা এই প্রসঙ্গে বলছেন যে ওই মানে কোম্পানির একজন ডাইরেক্টর আছেন, যার নামও বলছেন তিনি মুকুল ঘোষ, তিনি শাসক দলের ঘনিষ্ঠ মুর্শিদাবাদের লোক, এবং আরজিকর প্রসঙ্গের কথা টেনে তিনিও বলছেন যে আরজিকর কেসের সময় আখতার আলী যে আর্থিক দুর্নীতির কথা বলেছিলেন, এক্ষেত্রেও সে ধরনের আর্থিক দুর্নীতির বিষয় থাকতে পারে, তাই ইডিও গোটা মামলাটা দেখতে পারে বা তারা দেখুন। এর সঙ্গে যুক্ত করে দিতে পারেন যে বিরোধী দলটা বলছে যে আরজি করের চেয়েও বড় দুর্নীতি হয়েছে স্যালাইনটা। দেখুন, এগুলো তদন্তের বিষয়, স্বাস্থ্য দফতরের বিষয়, রাজ্য সরকারের বিষয়। আমি রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই, কিন্তু বিজেপি
তারা যদি রাজনৈতিকভাবে আক্রমণ করতে যায় তাহলে তো তাদের উত্তর দিতে হয় যে এগুলো যদি ওনার কাছে কোনো বিরোধী দলনেতার কাছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকেন তিনি প্রকাশ্যে বলুন না, কে বারণ করেছে? মাইক হাতে ঘুরুন, হেঁটে হেঁটে বলুন, দৌড়ে দৌড়ে বলুন, এক জায়গায় দাঁড়িয়ে বলুন, এক্স হ্যান্ডেলে বলুন, সিবিআই ইডি অফিসে গিয়ে বলুন, রাজ্য সরকারের তদন্তকারীদের কাছেও মনে হলে তথ্য দেবেন। তা হাওয়া এগুলো ঘোরাচ্ছেন কেন? একটা বাজে দুর্ঘটনা ঘটেছে, স্বাস্থ্য দপ্তর নিশ্চিতভাবে সেটা তদন্ত করছে, কিন্তু রাজনৈতিক যদি অভিযোগ ওঠে তাহলে তো তার সঙ্গে এটাও আসবে যে সব স্যালাইন খারাপ বা স্যালাইনের জন্যই হয়েছে এরকম কোনো উপসংহারমূলক রিপোর্ট কিন্তু এখনো আমরা কেউ দেখতে পাইনি। সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য এটা এনে ওই স্যালাইন ওই অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষতি হলো না, অন্য কোনো বিভাগের ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনির হলো। আবার গাইনিরও অন্য কোনো ইউনিটের ক্ষতি হলো না, একটা মাত্র ইউনিটের ক্ষতি হলো 1C। এটা কি করে সম্ভব? তো তাহলে কোনো একটা জায়গায় কোনো ব্যক্তির কোনো ভূমিকায় খারাপ ঘটনা ঘটেছে কিনা এবং তারপরে সেটা স্যালাইন এবং রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এইসবের দিকে ঘোরানো হচ্ছে কিনা তদন্তে এটাও নিশ্চিতভাবে দেখা উচিত। কিন্তু এটা প্রশাসনিক বিষয়, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। স্যালাইন কাণ্ড নিয়ে রাস্তায় নেমেছে এসএফআই, ডিওয়াইফআই, কংগ্রেস, সিপিএম এর লজ্জা হওয়া উচিত। মেডিকেল কিট কেলেঙ্কারিটা সিপিএম জমানার অজস্র কেলেঙ্কারির সবচেয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেলেঙ্কারি হচ্ছে মেডিকেল কিট কেলেঙ্কারি। তো তার মেডিকেল কিট নিয়ে সিপিএম এর পেয়ারের লোকেরা যে ব্যবসা করে গেছে তাদের কোনোভাবেই তারা কি ভেবেছে? তারা অনেক দিন ক্ষমতা থেকে চলে গেছে বলে মানুষ ভুলে গেছেন, নাকি মানুষকে মনে করাবার লোক নেই? মেডিকেল কিট কেলেঙ্কারি এটা সিপিএম জমানার একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হয়েছে। অনেক পরে জানা গেছে যে কত মানুষের ক্ষতি হয়ে গেছে মেডিকেল কিট কেলেঙ্কারিতে। তো সেই সিপিএম এর কোনো অধিকার আছে? কংগ্রেসের রাজ্যগুলিতে যখন স্বাস্থ্য দপ্তরে বা চিকিৎসায় কোনো ঘটনা ঘটে সেই কংগ্রেস এখানে বড় বড় কথা বলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের ব্যাপক ঢালাও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করেছেন। আসন সিট বেড়েছে, বেড বেড়েছে, ডাক্তার তৈরি থেকে ডাক্তারের চিকিৎসা সমস্ত দিক দিয়ে বিষয়টা বেড়েছে, আধুনিক চিকিৎসা, বিনা পয়সায় চিকিৎসা। তার মধ্যে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই এই সরকারই সেটা চিহ্নিত করে সংশোধন করবে। আবার যারা রাজনৈতিক সংলাপ দিচ্ছেন তাদেরকে বলি, এর পেছনে যদি কেউ রাজনৈতিক কোনো ঘটনা ঘটিয়ে সরকারকে বিড়ম্বনায় ফেলার খেলা থাকে তাহলে তদন্তকারীরা সেটাও দেখুন যে ওখানে সেদিনকার যে মূল চিকিৎসকের অপারেশন করার কথা ছিল, অ্যানাস্থেসিয়া যার করার কথা ছিল, তারা ছিলেন কি ছিলেন না, অপারেশন কারা করেছিলেন, পেশেন্ট পার্টি কাদের আইডেন্টিফাই করছে, একেবারে নোটিফিকেশন আছে, গাইডলাইন আছে। এই ধরনের অপারেশনটা কে করবেন, কার করার কথা, তারাই করেছিলেন কি? সমস্তটা খতিয়ে দেখুন, তারপরেই পরিষ্কার হয়ে যাবে যে আরজি কর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখা হোক। বাংলাদেশি বিষয় নিয়ে এই নিয়ে আছেন, স্যালাইন নিয়ে কিছু বাংলাদেশ বিরোধী দলনেতা আজকে আবার একটা খুব গুরুতর অভিযোগ করছেন, বলছেন যে ফোনে নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী নিয়মিত আমার মনে হয় ফোনে। দেখুন, আমি একটা অনুরোধ করি, আপনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে চ্যানেল এবং সাংবাদিকতা সবটা সুন্দরভাবে চালান। আমি আজকে বলে দিলাম অমুকের সঙ্গে অমুকের কথা হয়, আপনি একটা মিনিমাম ডকুমেন্ট দেখতে চাইবেন না? শুধু বিবৃতির লড়াই হবে যে বিরোধী দলনেতা বলেছেন, যেহেতু বড় নাম জড়িয়ে বলেছেন আপনারা বলবেন চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ, প্রমাণটা দিতে বলুন, তারপরে তো এই নিয়ে কথা বলবো। ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে শুধু বিবৃতির লড়াইতে। বিরোধী দলনেতা বললেন অমুকের সঙ্গে অমুক ফোনে কথা বলেন,
আরে তার তো একটা তথ্য প্রমাণ থাকবে, নাকি কেন্দ্রীয় এজেন্সি নানা জায়গার সবার ফোন ট্যাপ করে বসে আছে, সেইটা বিরোধী দলনেতা বা বিজেপি নেতাদের দিয়ে বলাচ্ছে? তাহলে স্বীকার করুন কেন্দ্রীয় এজেন্সি তারা জানতে পেরেছে, তাহলে সেটা তো প্রকাশ্যে এনে বলতে হবে। এ তো কল্পনায় ছেড়ে দেওয়া যেতে পারে না। প্রথম কথা অভিযোগটা ভিত্তিহীন। দ্বিতীয়ত, আমি যদি একটা এখন দুম করে আমি বা আমাদের মতো যে কেউ একটা অভিযোগ করি অমুকের সঙ্গে অমুকের কথা হয়েছে, আপনি সেটাকে ব্রেকিং বিস্ফোরক বলে চালিয়ে দেবেন? আপনি আমায় জিজ্ঞেস করবেন না এটা ঠিক না ঠিক ভুল? আমি তো এখানে বসে একটা অডিও শুনিয়েছিলাম আপনাদের, ডাক্তারদের ধর্নার সময় সিপিএমের কলতান দাশগুপ্ত আর একজনকে তারা কথা বলছে যাতে ডাক্তারদের উপর হামলা করা যায়, সরকারকে বিপদে ফেলা যায়। তো এইটা কলতান দাশগুপ্তর বেল হয়ে গেছে। বলুন তো এখনো পর্যন্ত আমার নামে মানহানির মামলা হয়নি কেন? সিপিএমকে চ্যালেঞ্জ করছি। আমি বলেছিলাম কলতান দাশগুপ্তর ওটা অডিও, কলতান দাশগুপ্তর গলা, তা আমার নামে মানহানির মামলা হলো না কেন? আমি যদি মিথ্যা বলে থাকি, যে আমি করিনি, আমি বলিনি, আমাকে মিথ্যা বলা হয়েছে। বেল পেয়ে গেছেন, আগুন পাখিরা গিয়ে তাকে বোঁদে খাইয়েছে না মিহিদানা খাইয়েছে, ছবি হয়ে গেল। তা আমি যদি মিথ্যা অভিযোগ করে থাকি তো তাকে একবার আমার এগেনস্টে তো মানহানি মামলা হওয়া উচিত ছিল। আমি আবার বলছি, মেদিনীপুরের ঘটনা প্রশাসনিক তদন্ত হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভুল হয়ে থাকলে ভুল, তদন্তে যদি কোনো ব্যক্তি বিশেষের গাফিলতি বেরোয় বা কোনো ভুল বেরোয়, তদন্তকারীরা নিশ্চয়ই সরকারকে রিপোর্ট দেবেন। কিন্তু রাজনীতির অভিযোগ যখন আসছে তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে যারা আরজি করে ওই রক্তমাখা গ্লাভস দেখিয়ে, মিথ্যা দেখিয়ে নাটক করেছিলেন, যারা ফোন অডিও আছে, যারা সিপিএম ডাক্তারদের ধর্নায় হামলা করে সেটা তৃণমূলের ঘাড়ে চাপাবার ষড়যন্ত্র করেছিল, মেদিনীপুর হাসপাতালে সেরম কিছু হচ্ছে না তো? সেটাও তো তদন্তে আসা উচিত। আজকে বিরোধী দলনেতা বলছেন যে 9 মাসে 91,000 কোটি টাকা রাজ্য ঋণ নিয়েছে। এই প্রসঙ্গে বলছেন যখন গঙ্গাসাগর মেলায় কোন রকম আর্থিক সুযোগ দেওয়া হচ্ছে না, অন্যদিকে কুম্ভে দেওয়া হচ্ছে, সেগুলো আগে মেটান। বুঝতেই পারলাম না। গঙ্গাসাগর মেলায় কেন্দ্র সরকার কোন রকম আর্থিক সুবিধা দিচ্ছে না, কুম্ভে সেখানে বিরাট ভাবে কেন্দ্রীয় সরকার ফান্ড দিচ্ছে, এবং সেখানে বিরোধী দলনেতার দাবি যে ফান্ড দেবে কেন, আগে যে ঋণগুলো হয়েছে সেগুলো মেটান। রিসেন্টলি 9 মাসে 91,000 কোটি টাকা। ভারত সরকারের কত ঋণ? ভারত সরকার কি পুরো ঋণ শোধ করছে তারপর নতুন ঋণ নিচ্ছে নাকি? এগুলো তো মানুষকে বিভ্রান্ত করার কথাবার্তা। বামফ্রন্ট সরকারের জমানায় যে বিপুল ঋণটা ছিল তার জেরে আজ দাঁড়াচ্ছে তার পাপের ফলটা, বোঝাটা টানতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। আবার কেন্দ্রীয় সরকার বিরোধী দলনেতাকে বলে দেবেন, ওনাদের কেন্দ্রীয় সরকার হিসেব দেখাচ্ছে সবকটা রাজ্যের মধ্যে ঋণ শোধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সব থেকে এগিয়ে। তো ভারত সরকার ঋণ নেয়নি, ভারত সরকার ঋণে ডুবে নেই, তো ভারত সরকার কি ঋণটা শোধ করছে তারপর কথা বলছে নাকি? পরিষ্কার কথা, কুম্ভ মেলায় ঢেলে সাহায্য করছে আর গঙ্গাসাগর মেলায় 1 নয়া পয়সা সাহায্য করছে না, এটা বঞ্চনা। সারা ভারতবর্ষের মানুষ গঙ্গাসাগরে আসে, কেন সাহায্য দেবে না কেন্দ্রীয় সরকার? পশ্চিমবঙ্গ বলে। আজকে উনি অভিযোগ করছেন যে দুলাল সরকার খুনে উল্লেখ করেছেন বোন চৈতালি, তার উচিত আদালতের পর্যবেক্ষণে সিবিআই চাওয়া, এবং তৃণমূলের এখনকার মন্ত্রিসভাতে থাকা এক রাষ্ট্রমন্ত্রী যিনি হালে তৃণমূল কংগ্রেসে এসছেন তারও এর পিছনে যোগ থাকতে পারে, এমন একটা ইঙ্গিত তার বক্তব্য। দেখুন, এই ধরনের নানা পরামর্শ বিজেপির নেতৃত্ব বা বাকিরা অভয়া মামলায় আর্জি করেও দিয়েছিলেন। তাদের উচিত সিবিআইতে যাওয়া, তারা আইনি পরামর্শ চাইলে আমরা পাশে দাঁড়াবো। তার নিট রেজাল্ট সিবিআই তদন্ত করে বলেছে কলকাতা পুলিশের তদন্তটা ঠিক ছিল, সঠিক অভিযুক্তকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআইও একই রিপোর্ট দিয়েছে। ফলে এই কথায় কথায় লোককে পরামর্শ দেয়া, কথায় কথায় একটা কনসালটেন্সি ফার্ম খুলে বসা, তো সেটা না করে বাস্তবে থাকুন বিরোধী নেতৃবৃন্দ। যাচ্ছেন সিবিআই চাইতে, 2 দিন বাদে দেখবেন যেটা রাজ্য পুলিশ তদন্ত করছে তো সেটাই
বাস্তব নিরপেক্ষ তদন্ত হচ্ছে, কেন মানুষকে বিভ্রান্ত করছে? যে প্রশাসন এবং পুলিশের চোখে ধুলো দিয়ে কেউ আবার নাম বদলে, পদবি বদলে, ধর্ম বদলে, এই যে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা বিশেষ করে বারাসাতে দত্তপুর এসব ধরা পড়েছে, সেখানে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করেছে, ওদের পুলিশের চোখে ধুলো দিয়ে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে, কারণ নজরে আসেনি। এগুলো আইনি এবং প্রশাসনিক ব্যাপার। কবে থেকে দীর্ঘদিন কে কারা ঢুকে বসে আছে, সেই সিপিএম জমানা থেকে ঢুকে বসে আছে। ত্রিপুরায় তাহলে হচ্ছে কেন? আজকে যদি শুভেন্দুবাবু আমাদের বাংলার সরকারকে আক্রমণ করতে চান, তার আগে তো তার এই কৈফিয়ত দিতে হবে, তার দলের সরকার ত্রিপুরা, অসম, সেখান থেকে ধরা পড়ছে কেন? সেখানে দীর্ঘদিন ঘাঁটি গেড়ে বসে আছে কেন? আসামের ট্রেনিং ক্যাম্প খুলছে কেন? তো এগুলো তো তাদের দেখতে হবে। তো সুতরাং সীমান্তটা কেন্দ্রের দেখার কথা, সেখান থেকে কবে কে ঢুকে বসে আছে, আর এই প্রবল জনবহুল এলাকায় তো সেখান থেকে পুলিশ যখনই কোনো খোঁজ খবর পাচ্ছে, পুলিশ নিশ্চিত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যেখানটায় দাঁড়িয়ে সেন্ট্রাল আইবি, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিএসএফ, তারা কেউ ঠেকাতে পারছে না, ত্রিপুরা পাচ্ছে না, অসম পাচ্ছে না, কেন্দ্রের ফেলিওর, তো সেখানে এই কথাগুলোর কোনো অর্থ হয়? এই যে বিভিন্ন টোটালটাই যে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যে যে তাদের আশ্রয়, তারা লুকিয়ে থাকছে, তাদের সাহায্য করছে, এখানকার পুলিশ প্রশাসন এই অভিযোগ করছে না, বিরোধী দল আমি বলছি তো, তাহলে আসামে হচ্ছে কেন? তাহলে ত্রিপুরায় হচ্ছে কেন? এখানে তো কেউ কাউকে সাহায্য করছে না। সীমান্তটা পাহারা দেওয়ার কথা বিএসএফ দিতে পারছে না বলে সেখান থেকে লোক ঢুকে জনবহুল এলাকায় মিশে যাচ্ছে। তো সেটা এবার কে সামলাবে? সেন্ট্রাল আইবিও ফেল করছে। তো ফলে এটা তো বাংলার সমস্যা নয়, সমস্যাটা দেশে। তাহলে ত্রিপুরায় বিজেপি সরকার কি করছিল, ওখান থেকে এখন ধরা পড়লো কেন? আসামে কি করছিল, ওখান থেকে ধরা পড়লো কেন? আগে নিজের দলের সরকারকে দিয়ে এগুলো করিয়ে দেখান, তারপর এখানে জ্ঞান দিতে আসবে। গতকাল বাংলাদেশের বিদেশ দপ্তর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল, আজকে পাল্টা ভারতের বিদেশ মন্ত্রী বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠায়। এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটা আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ যদি ভারতের দূতকে ডেকে থাকে, ভারত যদি বাংলাদেশের দূতকে ডেকে থাকে, এটা আন্তর্জাতিক বিষয়। ফলে এই বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য দলের মুখপাত্র হিসেবে করব না। দাদা, গোষ্ঠী সংঘর্ষের ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। কোথায় করবে? ভাঙড়ে যেটা হয়েছে, ভাঙড় শওকত বলতে পারবো, আমি বলতে পারবো না, শওকত বাবুই ক্রমাগত আরাবুল ইসলাম এবং তার পুত্রকে আক্রমণ করে জনসভা থেকে আরাবুল ইসলাম নিয়ে দলের বক্তব্য জানিয়ে দিয়েছে, এখানে নতুন করে কথা বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, সাসপেন্ড, কিন্তু তারপরেও বাপ বেটা তাদের এটা কোনো একদম স্থানীয় বিষয়, ওখানকার স্থানীয় বিষয়, শওকত মোল্লা দেখছেন। ফলে ওটা নিয়ে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশই নেই। দাদা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পন্টাই কোঅপারেটিভ ব্যাংক, সুব্রত বক্সির নেতৃত্বে একটি বৈঠক হয়ে একটা প্রস্তাবিত তালিকা হয়, যেখানে অখিল গিরি এবং তাদের অনুগামীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজকে নবীন প্রজন্মের অনেক নেতা, উত্তম বারিকের অনুগামী এবং তারা নমিনেশন তুলতে যান এবং এই নিয়ে বিরাট বিক্ষোভ হয়, পুলিশ যান এবং তাদেরকে নমিনেশনে তুলতে বাধা দেওয়া হয়। মানে প্রকাশ্যে বিষয়টা দিনের আলোয় ঘটেছে। এটা কি তৃণমূলেরই নবীন প্রবীণ দ্বন্দ্বের আরেকটা বহিঃপ্রকাশ? আমার ফোনটা ওই সময় চার্জে দেওয়া ছিল, ফলে আমি দীর্ঘক্ষণ গোটা বিষয়, মানে আমার সঙ্গে ফোনে কারোর যোগাযোগ ছিল না, ছিল। তো আপনারা যখন বলছেন আমি নিশ্চয়ই পরে খোঁজ নেব বিষয়টা। স্যালাইন কাণ্ডে একটা প্রশ্ন, স্যালাইন কাণ্ডে মুচ লেখানো হয়েছিল পরিবারকে দিয়ে, বলতে পারবো না, তদন্তের বিষয়, সম্পূর্ণ তদন্তের বিষয়। এটা নিশ্চিতভাবে যারা তদন্ত করছেন রাজ্য সরকারের, তারা দেখছেন, এবং রাজ্য সরকারের যারা তদন্ত করছেন তারা একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন। তার আগে এখানে কোনো রাজনৈতিক মন্তব্য নেই, আমি রাজনৈতিক মন্তব্য করব না। আমি শুধু রাজনৈতিকভাবে রাজ্য সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে যে আক্রমণটা রাজনৈতিকভাবে করা হয়েছে, আমি সেই অংশে একটা রাজনৈতিক উত্তর দিয়েছি। তদন্ত ইত্যাদি ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। সিউড়ি হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে যে লাইগেশন করানোর পর এক মহিলার উপর কোনো একটা ওষুধ প্রয়োগ করে, তারপর তার মৃত্যু হয়। দেখুন, এটা একেবারেই একটা স্থানীয় বিষয়, দুর্ভাগ্যজনক। কোনো মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক। বাকি চিকিৎসা বিষয় বিপুল কাঠামোর উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গে, নিয়ে কোনো কথা হবে না।
তার মধ্যে কোথাও কোনো ঘটনা, কোনো মৃত্যু হয়ে থাকলে নিশ্চিতভাবে সেখানে তারা খতিয়ে দেখছেন বিষয়টা। আবার রায়গঞ্জ হাসপাতালে পাওয়ার এক ব্যক্তি হুইল চেয়ার না পেয়ে স্ত্রীকে পিঠে নিয়ে যাচ্ছেন পরীক্ষা করাতে, সিটি স্ক্যান করে। আমি আবার বলছি, স্বাস্থ্য পরিকাঠামোর বিপুল উন্নতি হয়েছে। 2011-র আগে কজন মানুষ হাসপাতালে চিকিৎসা করতে যেতেন, কটি বেড থাকতো, কি পরিষেবা থাকতো, কত টাকা খরচ হতো, আর আজ কত বেড বেড়েছে, কত রকম পরিষেবা হচ্ছে, মানুষ কত বেশি সংখ্যায় চিকিৎসা করাচ্ছেন, এগুলো দেখলেই আপনারা বুঝবেন একটা বিরাট কর্মযজ্ঞে বিপুল মানুষ উপকৃত হচ্ছেন। এবার বিচ্ছিন্নভাবে কোথাও কোনো দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা যদি কারুর হয়, সেটা একেবারেই ব্যতিক্রম। আরেকটু গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলি। বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে মারামারি, যেখানে কোর কমিটি গঠন করে দেওয়া হলো, শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরেও নানুরে কিন্তু দেখা যাচ্ছে যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে হাতাহাতি, মারামারি ঘটছে। আমরা কোনো খবর পাইনি ওরকম ধরনের, ওই ধরনের কোনো খবর পাইনি। ডার্বির পর অনেকে তকাতকি সব নিজেদের মধ্যে খেলা নিয়ে সব হচ্ছিল, এর বাইরে কোনো খবর নেই। পেনাল্টি নয়, ওসব নিয়ে হচ্ছে।